স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে দিন কাটানো এক সুন্দরী মেয়ে হঠাৎই একদিন দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে, যার জন্য মেয়েটির জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপদ। একদিন দেহ বিক্রি করতে গিয়ে আটকা পড়ে যায় সাইকো কিলারের রুমে। তো মুবিলাভার্স কি এমন হয়েছিল যার জন্য মেয়েটিকে বাজে পেশায় নামতে হয়েছিল, আর কিভাবেই বা সে সাইকো কিলারের রুম থেকে মুক্তি পায়? জানতে হলে দেখতে থাকো পুরো গল্পটি। তো মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই, যে ছিল মূলত একজন কলগাল। একটু পর একটা লাল গাড়ি আসলে মেয়েটি গাড়িতে যেয়ে বসে। এরপর যা হওয়ার কথা ছিল তাই হয়। তো সবকিছু হওয়ার পর মেয়েটিকে একটি ইনজেকশন পুশ করা হয়। এরপর মেয়েটিকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাই। মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জারে স্টোর করে রাখা হয়েছে। এরপর আমরা দেখতে পাই পুলিশ নদীর ধারে একটা মেয়ের লাশ পেয়েছে, আর এটা ছিল ওই মেয়েরই লাশ। এই লাশেরও ছোট আঙ্গুল কেটে রাখা হয়েছে, তাই পুলিশ ধারণা করে খুনগুলো একজন লোকই করছে। এরপর আমরা দিব্যা নামের এক মেয়েকে দেখতে পাই। আজকে সে একজন কলগাল। টাকার জন্য সে অন্য মানুষকে সুখ দেয়, তবে দিব্যা এসব নিজের জন্য করছে না, সে তার আদরের ছোট্ট মেয়েটিকে বাঁচানোর জন্য করতেছে। তো চলো আমরা দিব্যার অতীত সম্পর্কে জেনে আসি। স্বামী সন্তান নিয়ে সুখেই চলছিল দিব্যার জীবন। বাবা মায়ের অবাধ্য হয়ে ভালোবাসার মানুষের হাত ধরে চলে এসেছিল। সব মিলিয়ে দিব্যা এখন সুখে আছে। তো আজকে ছিল দিব্যার জন্মদিন, তাই দিব্যার স্বামী আশরাফ দিব্যাকে বলে রেডি হতে। তারা সবাই মিলে বাইরে খেতে যাবে। দিব্যা প্রথমে রাজি হয় না, তবে স্বামীর কথায় রাজি হয়। তবে দিব্যা মনে মনে অনেক নারাজ, কারণ তার ভালোবাসার মানুষটি এখনো তাকে উইশ করেনি। সে কি আর জানে তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। রেস্টুরেন্টে যাওয়ার পর সবাই মিলে দিব্যাকে উইশ করে, একসাথে কেক কাটে। আশরাফ দিব্যাকে একটা রিংও গিফট করে। এরপর তারা খাওয়া দাওয়া করে বাসায় ফেরার পথ ধরে, কিন্তু মাঝ রাস্তায় তারা ফেসে যায় পুলিশ আর টেরোরিস্টদের গোলাগুলির মাঝে। রাস্তার মাঝে পুলিশের ব্যারিকেড দেওয়াই ছিল, কিন্তু আশরাফ ভুল করে ঢুকে পড়েছিল। তাই গাড়ি ঘুরিয়ে চলে যাবে এমন সময় একটা গুলি আশরাফের কপালে গিয়ে লাগে, আর আশরাফ সেখানে মারা যায়। এক মুহূর্তেই দিব্যার সবকিছু এলোমেলো হয়ে যায়। পরদিন নিউজে দিব্যার স্বামীকে টেরোরিস্ট বলা হয়, কারণ পুলিশের গুলিতে একজন সাধারণ মানুষ মারা গিয়েছে। এটা পাবলিক জানতে পারলে পুলিশের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে। প্রথমত স্বামীর মৃত্যু, দ্বিতীয়ত স্বামীকে টেরোরিস্ট বলা হয়েছে। এত সবকিছু সহ্য করে দিব্যা দিন পার করতে থাকে। জমানো যা টাকা ছিল সবই শেষ। এদিকে বাড়িওয়ালা এসে দিব্যাকে যাতা বলতে থাকে, কারণ 3 মাস হলো সে তার বাড়ি ভাড়া পায়নি। তখন সেখানে দিব্যার প্রতিবেশী কাবেয়া আসে আর বাড়িওয়ালাকে কিছু টাকা দিয়ে বিদায় করে। কাবেয়া দিব্যাকে বলে, এখন তোমাকে সবকিছু ভুলে নতুন করে শুরু করতে হবে, তোমাকে দিয়ার জন্য বাঁচতে হবে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই দিব্যা তার মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে চলে গিয়েছে, কিন্তু দিব্যার বাবা দিব্যাকে মেয়ে বলে অস্বীকার করে। দিব্যাকে ভেতরে ঢুকতে দেয় না। দিব্যার বাবা দিব্যাকে বলে তার মেয়ে নাকি মারা গেছে। দিব্যা তার বাবার কাছে বারবার মিনতি করে, কিন্তু তার বাবার কাছে তার চোখের পানির কোনো মূল্য নাই। আপন বলতে যে ছিল তার কাছেও ঠাঁই মিলল না। তাই দিব্যাকে এখন একাই বেঁচে থাকার সংগ্রাম করতে হবে। এরপর আমরা দেখি কাবেয়া তার পরিচিত এক লোকের দোকানে দিব্যাকে চাকরি নিয়ে দিয়েছে। একদিন দিয়া স্কুল থেকে ফিরে তার মায়ের কাছে আসে। দিব্যার এখনো হাতের কাজটা শেষ হয়নি, তাই সে দিয়াকে বাইরে বসতে বলে। কাজ শেষ করে দিব্যা বাইরে এসে দেখে দিয়া নেই। বারবার ডাকতে থাকে, আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু দিয়ার কোনো খোঁজ নেই। তখন দিব্যার কাছে একটা কল আসে, আর সে জানতে পারে সিঙ্গারাও তার মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়েছে। আশরাফ মারা যাওয়ার কিছুদিন আগে সিঙ্গারাও এর কাছ থেকে সুদে টাকা নিয়েছিল। আশরাফ মারা যাওয়ায় আসল টাকা তো দূরের কথা, লাভের টাকাও দিতে পারেনি। আর কিভাবেই বা দিবে বলো? এ কয়দিনে দিব্যার লাইফের উপর দিয়ে যে জ্বর বয়ে গেল, তাতে যে বেঁচে আছে এটাই তো অনেক। দিব্যা সিঙ্গারাওকে বারবার রিকোয়েস্ট করে, তার সমস্যার কথা বলে, কিন্তু সিঙ্গারাও সাফ জানিয়ে দেয় 2 দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ না করলে দিয়াকে থাইল্যান্ড ওয়ালাদের কাছে বিক্রি করে দেবে। দিব্যা এখন কি করবে, কিভাবে তার মেয়েকে বাঁচাবে, কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। আর 2 দিনের মধ্যে সে এত টাকা ম্যানেজ করবে কিভাবে? কাবেয়া তখন বলে উপায় একটা আছে। দিব্যা জানতে চাইলে কাবেয়া বলে, সবাই জানে আমি কল সেন্টারে কাজ করি, কিন্তু আমি আসলে কল গার্লের কাজ করি। পরিস্থিতি আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। দেখো আমার পরিবার এখন কত খুশি, অথচ তারা জানে না এত টাকা আমি কই থেকে পাই। আমি নিজেকে বিসর্জন দিয়ে পরিবারকে খুশি রাখার চেষ্টা করতেছি। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, আর এটাই বাস্তব। তুমি যদি চাও তাহলে 2 দিনের মধ্যেই দিয়াকে ছাড়িয়ে আনতে পারবে, তবে তার জন্য তোমার নিজেকে বিসর্জন দিতে হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই দিব্যা তার মেয়েকে বাঁচাতে নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত। কাবেয়া কুমার নামের এক লোককে ফোন দিয়ে বলে প্রথমবার যাচ্ছে, দিব্যাকে যেন ভালো
লোকের কাছে পাঠানো হয়। কাবিয়া দিব্যার একটা ছবি তুলে কুমারকে পাঠিয়ে দেয়। এরপর কুমার দিব্যার জন্য একজন কাস্টমার ঠিক করে। এরপর গল্প চলে আসে বর্তমানে। দিব্যা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তখন সেখানে একটা লাল গাড়ি আসে, আর এই গাড়িটাই আমরা মুভির প্রথম দৃশ্যে দেখেছিলাম। তাহলে কি দিব্যার সাথেও তেমন কিছুই হতে চলেছে যেমনটা ওই মেয়ের সাথে হয়েছিল? যাই হোক, দিব্যা গাড়িতে গিয়ে বসলে লোকটি দিব্যাকে তার বাসায় নিয়ে যায়। দিব্যা একটু ভয়ে ভয়ে আছে, প্রথমবার বলে কথা, তাই দিব্যা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। দিব্যা তার হাতের দিকে তাকালে তার স্বামীর দেওয়া রিংটা দেখতে পায়। রিংটা দেখে দিব্যা অনেক কষ্ট পায়। তার স্বামী বেঁচে থাকলে হয়তো তাকে আজ এই জায়গায় আসতে হতো না। দিব্যা রিংটা খুলে তার ব্যাগে রাখতে চায়, কিন্তু হাত থেকে রিংটা ফ্লোরে পড়ে যায়। দিব্যা তখন রিংটা খোঁজার চেষ্টা করে, কিন্তু রিংয়ের পরিবর্তে দিব্যা খুঁজে পায় মানুষের হাতের কাটা আঙ্গুল, যা দেখে দিব্যার মাথায় হাত। আমি কই এসে ফাঁসলাম। দিব্যা তখন কাবিয়াকে ফোন দেয়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় কল যাচ্ছে না। দিব্যা বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছে না। এমন সিচুয়েশনে দিব্যা কি করবে তা কিছুতেই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর দিব্যা 999-এ কল করে, আর এখানে ভেট্রি নামের এক সিনিয়র পুলিশ অফিসার দিব্যার কল রিসিভ করে। দিব্যা তখন ভেট্রিকে তার সব কথা বলে। কাটা আঙ্গুলের কথা শুনে ভেট্রি একটু নড়ে চড়ে বসে, কারণ এই কিলারকেই তারা অনেকদিন যাবৎ খুঁজছে। ভেট্রি তখন জানতে চায় দিব্যা কোথায় আছে, কার সাথে আছে, কিন্তু দিব্যা কিছুই বলতে পারে না। ভেট্রি দিব্যার লোকেশনও ট্র্যাক করতে পারে না, দিব্যার ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে। ভেট্রি দিব্যাকে রিল্যাক্স হতে বলে আর তাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়। দিব্যা তখন ভেট্রিকে তার মেয়ের কথা বলে। ভেট্রি তখন দিব্যাকে বলে, ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমরা দিয়াকেও ছাড়িয়ে আনবো। এরপর ভেট্রি বর্ষা নামের এক পুলিশকে বলে দিব্যার সিমের ইনফরমেশন বের করতে। সিমের ইনফরমেশন বের করলে ভেট্রি জানতে পারে হয়তো দিব্যা আশরাফের ওয়াইফ, কারণ সিমটি আশরাফের নামে রেজিস্টার করা ছিল। তো বর্ষা ভেট্রিকে বলে, আমি একটা নাম্বার পেয়েছি, এই নাম্বার থেকে দিব্যাকে 2 বার কল করা হয়েছিল। ভেট্রি তখন ওই নাম্বারটা তার সহকারী অফিসার রেখাকে দেয়, আর নাম্বারওয়ালাকে খুঁজে বের করে খাতিরদারি করতে বলে। রেখা তখন নাম্বারওয়ালাকে খুঁজে বের করে, আর এই নাম্বারটা ছিল কুমারের। রেখা কুমারের খাতির যত্ন ভালোভাবেই করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ দিব্যাকে যার কাছে পাঠানো হয়েছে তাকে তো আর কুমার চেনে না, কোনোদিন দেখেও নাই, শুধু ফোন নাম্বারটাই আছে। রেখা তখন ফোন নাম্বারটা নিয়েই কুমারকে ছেড়ে দেয়। এদিকে কিলার দরজায় কান পেতে অপেক্ষা করছে কখন দিব্যা বের হবে। তাই দিব্যা আবারও 999-এ কল করে ভেট্রির সাথে কথা বলে। ভেট্রি তখন বলে, আমরা চেষ্টা করছি, কিন্তু তোমার লোকেশন ট্র্যাক করতে পারছি না। তুমি এক কাজ করো, তোমার আশেপাশে যদি ভারী কিছু থাকে তাহলে ওইটা নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দরজা খুলে দাও। ও ভেতরে ঢুকলেই ওর মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে আসো। কিন্তু দিব্যা আশেপাশে তেমন কিছু খুঁজে পায় না। অবশেষে দিব্যা ভেট্রির কথা মতো ফ্ল্যাশ ট্যাঙ্কের কভার খুলে হাতে নিয়ে দরজার পাশে দাঁড়ায়। এতক্ষণে কিলার নিজেই দরজা ভেঙে ভেতরে চলে আসে। দিব্যা তখন কিলারের মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দিব্যা দরজা খুলতে পারে না। দিব্যা কোনোভাবেই বাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। এরপর আমরা কিলারের হাতে একটা হাতুড়ি দেখতে পাই। কিলার ওই হাতুড়ি দিয়ে দিব্যার মাথায় আঘাত করে, যার ফলে দিব্যা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর কিলার দিব্যাকে টেনে হিসড়ে অন্য একটা রুমে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা ভেট্রিকে দেখতে পাই। ভেট্রি এখনো ওই রাতের ঘটনার জন্য আফসোস করে, আশরাফের মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে। এরপর আমরা দেখি কিলার বাইরে বের হয়েছে, কারণ তার সিগারেট শেষ হয়েছে, তাই সে সিগারেট কিনতে বাইরে বের হয়। বর্ষা তখন দৌড়ে এসে ভেট্রিকে বলে, স্যার, দিলীপের ফোন অ্যাক্টিভ হয়েছে, ও কোথাও যাচ্ছে। আর এখানে এসে আমরা জানতে পারি কিলারের নাম হলো দিলীপ। ভেট্রির সঙ্গে সঙ্গে দিলীপকে ধরতে যায়। বর্ষা কন্ট্রোল রুম থেকে ভেট্রিকে দিলীপের লোকেশন বলছে। ভেট্রি বর্ষার কথা মতো দিলীপকে ফলো করছে। কিছুক্ষণ পর দিলীপ রাস্তার পাশে গাড়ি থামায়। ভেট্রিও গাড়ি থেকে নামলে দিলীপ বুঝতে পেরে দৌড় মারে, কিন্তু এক পর্যায়ে ভেট্রি দিলীপকে ধরে ফেলে। দুইজনের মধ্যে মারামারি হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু ভেট্রি দিলীপের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে দিলীপ একটা লোহার রড ভেট্রির পেটে ঢুকিয়ে দেয়। ভেট্রি তখন নিজেকে বাঁচাতে তার বন্দুক দিয়ে দিলীপকে শুট করে। এরপর আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়। ভেট্রি ফার্স্ট এইড নিয়ে কোনো রকমে সুস্থ হয়, কিন্তু ডাক্তার জানায় দিলীপের সুস্থ হতে সময় লাগবে। রেখা ভেট্রিকে বলে, এর জন্য এত বড় রিস্ক কেন নিলেন? ভেট্রি তখন বলে, কাটা আঙ্গুলের কথা মনে আছে তোমার? এই সেই কিলার যাকে আমরা খুঁজছি। হয়তো দিব্যাও ওর কাছে ফেসে গেছে। দিব্যার স্বামী আশরাফ এটা শুনে রেখা তার মাথা নিচু করে, কারণ তার বন্দুকের গুলিতেই আশরাফ মারা গিয়েছিল, কিন্তু সমস্ত দোষ ভেট্রি তার নিজের কাঁধে নিয়েছিল। তো অঞ্জলি নামের এক ডাক্তার দিলীপকে দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। অঞ্জলি বাইরে এসে বলে, ওকে এখানে কেন ভর্তি করানো হয়েছে? ভেট্রি তখন অঞ্জলিকে
বলে, তুমি কি ওকে চেনো? অঞ্জলি তখন বলে, আমরা একসাথে মেডিকেল কলেজে পড়তাম। ও শুরু থেকেই একা একা থাকতো, কারো সাথে মিশতো না, কথা বলতো না। আমরা যখন 3rd ইয়ারে উঠি তখন স্বাতি নামের এক মেয়ে পুনে কলেজ থেকে টিসি নিয়ে আমাদের কলেজে ভর্তি হয়। প্রথম দেখাতেই দিলীপ স্বাতিকে ভালোবেসে ফেলে। স্বাতি যেখানেই যেত দিলীপ পিছু করত। এরই মধ্যে আমাদেরই এক বন্ধু সন্দীপের সাথে স্বাতির ভালো একটা সম্পর্ক হয়। আমার মনে আছে হোলি উৎসবে আমরা সবাই আনন্দ করছিলাম, তখন দিলীপ সন্দীপ আর স্বাতিকে ক্লোজ হওয়া অবস্থায় দেখে ফেলে। দিলীপ এটা সহ্য করতে পারে না, তাই দিলীপ সন্দীপকে অনেক মারধর করে। টিচাররা এই বিষয়ে জানতে পারলে দুজনকে সাবধান করে দেয়, যদি তারা আবারও মারামারি করে তো দুজনকেই কলেজ থেকে বের করে দিবে। স্বাতি ও দিলীপের কাছে গিয়ে বলে সে যেন আর সন্দীপ আর তার মাঝে না আসে। হঠাৎ একদিন স্বাতি আত্মহত্যা করে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু স্বাতিকে বাঁচাতে পারিনি। এরপর আমাদের দেখানো হয় একজন ওয়াচম্যান স্বাতির লাশ মর্গে রাখার জন্য আসছে, কিন্তু তার চোখে মুখে অন্যরকম এক নেশা। বুঝতেই তো পারছো এখন কি হতে যাচ্ছে। একটু পর ওয়াচম্যান মর্গে থেকে বের হয়ে দিলীপকে ডেকে মর্গে আনে আর বলে, আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসতা, কিন্তু ও আজ মরে পড়ে আছে। তোমার যা ইচ্ছে হয় তা তুমি ওর সাথে করতে পারো, ও আজ তোমার। আমি বাইরে পাহারা দিচ্ছি, তুমি তোমার ইচ্ছে পূরণ করো। বাইরে যাওয়ার আগে মদের বোতল টেবিলে রেখে বলে, যদি ভয় লাগে তো খেয়ে নিও। দিলীপ তখন পুরো বোতল মদ ঢকঢক করে গিলে নিজের ইচ্ছে পূরণ করতে ব্যস্ত হয়। অঞ্জলি তখন মর্গের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কোনো কিছু পড়ার শব্দ শুনে অঞ্জলি মর্গের সামনে যায় আর জানলা দিয়ে দিলীপের কুকর্ম দেখে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। অঞ্জলিকে কান্না করতে দেখে ওয়াচম্যান বুঝতে পারে, তাই সে অঞ্জলিকে ধাওয়া করে। এদিকে দিলীপও বুঝতে পেরে বাইরে এসে অঞ্জলিকে ধাওয়া করে। তবে ততক্ষণে অঞ্জলি তাদের হোস্টেলে চলে আসে। দিলীপ আর কিছুই করতে পারে না। এরপর দিলীপকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। গল্প চলে আসে বর্তমানে। ডাক্তার ফেট্রিকে বলে এটি নাইক্রোফিলিয়া নামের এক রোগ, বাংলায় বলতে গেলে মৃতদেহের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন। ভেট্রি তখন বলে এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তার তখন বলে সত্যি বলতে তেমন কোনো চিকিৎসা নেই। যে এই কাজ করছে সে যদি নিজে থেকে রিয়ালাইজ না করে যে আমি ভুল করছি, তাহলে তাকে সুস্থ করা কখনো সম্ভব না। এদিকে দিব্যার জ্ঞান ফিরিয়ে দেখে সে একটা রুমে বন্দি, তার হাত পা বাঁধা। তখন দিব্যা তার সামনে একটা চাকু দেখতে পায়। ওই চাকু দিয়ে দিব্যা তার হাতের বাঁধন কেটে রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু রুমের সব দরজা বাইরে থেকে লক করা। দিব্যা তখন আর কোনো উপায় না পেয়ে জানলার কাঁচ ভেঙে বাইরে চলে আসে। বাইরে এসে দিব্যা রাস্তার অপর পাশে থাকা এক মেডিকেল স্টোরে যায় আর এক আঙ্কেল আন্টিকে তার সমস্যার কথা বলে। আন্টি তখন দিব্যাকে পানি খেতে দেয় আর ঠান্ডা মাথায় বসতে বলে। একটু পর দিব্যা থানায় ফোন করে জানিয়ে দেয় সে কিলারের বাড়ি থেকে পালিয়ে এসেছে আর সে এখন একটা মেডিকেল স্টোরে আছে। দিব্যা ওই দোকানের ঠিকানা পুলিশকে দিয়ে দেয়। এদিকে দিলীপের জ্ঞান ফিরেছে। অঞ্জলি আসছিল দিলীপকে দেখতে, কিন্তু দিলীপ অঞ্জলিকে মেরে হাসপাতাল থেকে পালিয়ে যায়। এরপর দিলীপ পেন কিলার কেনার জন্য সেই মেডিকেল স্টোরে যায়। এমন সময় ভেট্রি ফোন দিয়ে বলে, আপনাদের ওখানে যে মেয়ে আছে ওকে একটু সাবধানে রাখবেন, আমরা ওকে নেওয়ার জন্য আসতেছি। কথা বলা শেষ হলে দিলীপ আন্টিকে বলে, এত রাতে কে ফোন দিয়েছিল? আন্টি তখন বলে, আরে বলো না দিলীপ, আমাদের আশেপাশে নাকি এক কিলার বসবাস করে। দিলীপ তখন বলে, কই, আমার তো তেমন কিছু মনে হয় না। আন্টি তখন বলে, এক মেয়ে এসেছে আমাদের কাছে, ওকে যেন কে মারতে চায়। দিলীপ তখন বুঝতে পারে দিব্যা তার বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছে। দিলীপ তখন ওই আন্টিকে একটা হাতুড় দিয়ে মাথায় আঘাত করে, যার ফলে আন্টি সেখানেই মারা যায়। এরপর ভেতরে গেলে দিলীপ দিব্যাকে দেখতে পায়। দিলীপ দিব্যাকে তার সাথে যেতে বলে। এমন সময় আঙ্কেল এসে দিলীপের দিকে বন্দুক তাক করে। দিলীপ তখন পিছনে ঘুরে কৌশলে আঙ্কেলের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়, যার ফলে চাচাও ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে যাওয়ায় চাচা দিলীপের পা টেনে ধরে আর এই সুযোগে দিব্যা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এতক্ষণে পুলিশ এসে হাজির, কিন্তু দোকানের শাটার ভেতর থেকে লাগানো। পুলিশ তখন শাটার ভেঙে ভেতরে ঢুকে আন্টিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ ভেতরে আসার আগে দিলীপ আঙ্কেলকে মেরে পালিয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি দিব্যা দৌড়াতে দৌড়াতে এক কবরস্থানে গিয়ে একটা কবরের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু দিলীপ এখানেও দিব্যার পেছন পেছন আসে আর দিব্যাকে চুলের মুঠি ধরে কবর থেকে তুলে আনে। দিলীপ দিব্যাকে একটা বেলচা দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তখন সেখানে ভেট্রি আসে আর দিব্যাকে বাঁচিয়ে নেয়। এরপর দিলীপ আর ভেট্রির মাঝে অনেকক্ষণ মারামারি হয়, কিন্তু ভেট্রি এবারও দিলীপের সাথে পেরে ওঠে না। মার খেয়ে ভেট্রি মাটিতে পড়ে থাকে। এরপর দিলীপ আবারও দিব্যাকে মারার চেষ্টা করে, কিন্তু ভেট্রি আবারও এসে দিব্যাকে বাঁচিয়ে নেয়। দুজন আবারও লড়তে থাকে। এমন সময় দিব্যা মাটিতে পড়ে থাকা বেলচা হাতে নেয় আর দিলীপকে মন ভরে মারতে থাকে। মারতে মারতে একদম মেরেই ফেলে। এরপর আমাদের কিছু মাস পরে দৃশ্য দেখানো হয় আর এখানে আমরা দেখতে পাই ভেট্রি দিব্যাকে পুলিশের চাকরি নিয়ে দিয়েছে। ভেট্রি দিয়াকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে এসেছে, কারণ আজ তার মায়ের জন্মদিন। তবে দিব্যার মনটা অনেক খারাপ, কারণ আজকের এই দিনেই সে তার ভালোবাসার মানুষকে হারিয়েছিল।